তাদের হচ্ছে একটু কমেন্টের রিপ্লাই ভাইয়া দিয়ে নি। রিশান ডাউট ম্যাথ করাবো, বাট এটা আমরা অলরেডি কম বেশ পারি, সো এটা আমাদের খুব বেশি ম্যাটার করে না। নতুন শিখবো হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে প্রজেক্টাইল বা যেটার বাংলা হচ্ছে প্রাস, আর একটা হচ্ছে বৃত্তাকার গতি বা অ্যাঙ্গুলার মোশন। এই দুইটা হচ্ছে আমাদের মেইন। সো এই চ্যাপ্টারের অলমোস্ট 70%, এই চ্যাপ্টারের 70% হচ্ছে আমাদের এই একটা টপিক প্রজেক্টাইল বা প্রাস, আর বাদবাকি টপিকটা হচ্ছে বৃত্তাকার গতি। ঠিক আছে? তো আমার সাথে অনেকে কমেন্ট করে গেছেন, তো অনেকে এটাও ডাউট আছে যে ক্লাসটা কি লাইভ হচ্ছে নাকি রেকর্ড হচ্ছে। ঠিক আছে? তাদের হচ্ছে একটু কমেন্টের রিপ্লাই ভাইয়া দিয়ে নি। রিশান কমেন্ট করছে, ভাই আমি এখন অ্যাড হয়েছি, বুঝতে পারবো কি কিছু? অবশ্যই পারবেন, কারণ আমরা এখনই হচ্ছে পড়াশোনা শুরু করবো, এতক্ষণ পর্যন্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করব। কমেন্ট করতে যায় রকিবুল ইসলামের মতো যারা আরো অনেকে আছে, অনেক ভালো হতে চায়, লাইফে অনেক বড় হতে চায়, অনেক ভালো করে আজকে ক্লাসটা শিখতে চায়, তারা যেন ক্লাসটা খুব ভালো করে বোঝে, এই কারণে আমি সব কমেন্ট করি না, কারণ সব কমেন্ট করতে থাকলে পড়ি না। 3 নাম্বারটা কি ভাই? 3 নাম্বারটা প্রজেক্টাইল বা প্লাস, এটাই আমরা আজকে ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। তো সময় ক্লাস নিবে ইনশাআল্লাহ। সো আরাফাত হোসেন আছে, তারপর আরো অনেকে আছে কমেন্ট করছেন। ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের ডাউট ক্লিয়ার করে দিলাম যে আমরা আসলে আজকে লাইভে আছি। তো এবার চলেন আমরা এখানে গতিবিদ্যা শুরু করব। গতিবিদ্যার মধ্যে ভাইয়া শুরু করতেছি প্লাস বা প্রজেক্টাইল দিয়ে। দুইটা সিনোনিম আছে, মানে বাংলাতে একটা প্লাস বা প্রক্ষেপক, আর এটাকে ইংলিশে বলা হয় প্রজেক্টাইল। তো ভাইয়া এই জিনিসটা আসলে বেসিক্যালি কি বোঝায়? এই জিনিসটা বেসিক্যালি কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে তির্যকভাবে তির্যকভাবে নিক্ষেপ করা হলে তাকে প্লাস বলে। আনুভূমিকের সাথে তির্যক, এই কথাটা আসলে কি? ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু দেখি। ধরেন আপনার কাছে একটা বস্তু আছে, এইটা একটা লাইন, আপনি হচ্ছে একজন মানুষ। সো সে করলো কি, একটা বস্তুকে যদি একদম সোজা উপরের দিকে নিক্ষেপ করে, অথবা একটা বস্তু যদি সোজা নিচের দিকে আসে, পরন্ত বস্তু, এই দুটা সিনারিওকে আমরা বলে থাকি পরন্ত বস্তু। তো একটা বস্তু যদি সোজা উপরের দিকে নিক্ষেপ করি অথবা সোজা নিচের দিকে নিক্ষেপ করি, তখন আমরা এইটাকে বলে থাকি পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুকে নিক্ষেপ করা হয় কি? আনুভূমিকের সাথে উলম্বভাবে। তাহলে পরন্ত বস্তু সিনারিওটা হচ্ছে আনুভূমিকের সাথে উলম্বভাবে। কিন্তু আমি যদি আরেকটা কেস চিন্তা করি, আমার কাছে আরেকজন মানুষ আছে। তো সেই মানুষটা করলো কি ভাইয়া, একটা বস্তুকে সোজা উপরের দিকে বা সোজা নিচের দিকে নিক্ষেপ না করে সে কি করলো, একটু বাঁকাভাবে নিক্ষেপ করলো। এখন এই বস্তুটা কিভাবে যেতে যেতে সোজা আকাশে চলে যাবে? সে কি যেতে যেতে সোজা আকাশে চলে যাবে? অ্যান্সার হচ্ছে না। সে কি করবে ভাইয়া, এই বস্তুটা হবে কি, এইভাবে যেতে 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 মাটিতে এসে পড়বে। এভাবে যেতে যেতে সে মাটিতে এসে পড়বে। আর ওই বস্তুটা কি হতো, সে সোজা যে আবার মাটিতে ব্যাক করতো। তাহলে এই যে এই বস্তুটা কিভাবে নিক্ষিপ্ত হয়েছে? আনুভূমিকের সাথে। সে কি উল্লম্বভাবে নিক্ষিপ্ত হয়েছে? না, সে হচ্ছে আনুভূমিকের সাথে বস্তু। সো এই যে একটা বস্তু, যে বস্তুকে আনুভূমিকের সাথে লম্বভাবে নিক্ষেপ করা হয়নি, বরং তির্যকভাবে বাঁকাভাবে নিক্ষেপ করা হয়েছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাস। এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রাস। তাহলে আমরা কি ভাইয়া বুঝাতে সক্ষম হয়েছি যে প্রাস জিনিসটা কি? সোজা যদি নিক্ষেপ করতাম, সে সোজা যায় আবার সোজা মাটিতে ব্যাক করতো, ওইটা হয়তো পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু। কিন্তু আমি যদি বাঁকাভাবে ছুড়ি, তাহলে সে এইভাবে যে মাটিতে আসবে। এইভাবে বাঁকাভাবে নিক্ষিপ্ত বস্তু, তাকে কি বলা হয়? প্রাস। আমরা ক্লিয়ার প্রাস বা প্রজেক্টাইল কি? ওকে, এইবার চলেন আমরা এটা নিয়ে একটু গবেষণা করতে হবে যে প্রজেক্টাইল বা প্রাস সেটা কিভাবে কাজ করে। বাট এইটা বোঝার জন্য আমাদের একটু উপাংশ বুঝতে হবে। এই ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। সো আপনার কাছে ভাই একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে। এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন। ঠিক আছে? ভেক্টরটার মান দিয়ে দিলাম 10 নিউটন, অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম 30 ডিগ্রি, তাহলে এই 10 নিউটন ভেক্টর বললাম, এটাকে বললাম হচ্ছে এফ, এটাকে এফ বললাম। এই 10 নিউটন ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত, সেটা যদি আমরা বের করতে চাই, আমাদের প্রসেস কি থাকে? এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। এক্স অক্ষের উপর যদি লম্ব টানি, এই যে এইটুকু অংশ পাচ্ছি, এটাকে আমরা কি বলি? এফ এক্স। এক্স আমরা যে ভেক্টরটা নিয়ে কাজ করতেছি, ওই ভেক্টরটার মাথা থেকে বা শীর্ষবিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে যেইটুকু অংশ পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? এই এফ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এখন এটার মান কত হয়? এটার মান হয় আসলে এফ cos 30, এফ cos 3। সবার ক্যালকুলেটর লাগে না, আর যাদের ক্যালকুলেটর লাগে না তাদেরকে সিলেক্ট করতে হয় না আমি কোন ভার্সিটিতে চান্স পাবো, বরং সে সিলেক্ট করে যে আমি কি বইটা পড়বো না মেডিকেলে পড়বো, আমি যেটা দিব সেটাতেই পাবো। চয়েস ইজ ইয়োর্স। এইবার চলেন আমাদেরকে যদি বলা হয় ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, তাহলে আমি এইখান থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলে এই যে এইটুকু অংশ, এইটাই হচ্ছে এফ ওয়াই। এফ ওয়াই কি হবে? এফ ওয়াই কে আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে মেইন ভেক্টর এফ ইনটু cos মেইন ভেক্টর এবং আমার ওয়াই অক্ষ তাদের অন্তর্গত কোণ, এখানে লিখি কারণ জায়গা পাচ্ছি না, এফ cos মেইন ভেক্টর এবং আমার অন্তর্গত কোণ cos 60, কারণ এই মাঝখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। অথবা আমি বলতে পারি এফ sin 30 ডিগ্রি, দুইটাই বলা যায়, কারণ cos 90 - 30 ইকুয়ালস টু হচ্ছে sin 30। আচ্ছা, তো তাহলে আমরা যদি আমাদের এই যে মান বসাই, তাহলে কত পাই? 10 sin 30, এইটার ভ্যালু চলে আসে কত? 5 নিউটন। সো এইভাবে আমরা কি করতাম? এইভাবে আমরা উপাংশে ভাঙতাম ছোটবেলায়, তাই না? অর্থাৎ গত 2 সপ্তাহ থেকে আমরা এইভাবে ভাঙাভাঙি করা শিখে গেছি। এইটুকু তো ক্লিয়ার উপাংশে কিভাবে ভাঙতে হয়। তাহলে সামারি হচ্ছে এদিক বরাবর যদি 10 cos 30 হয়, এদিক বরাবর কি থাকবে? 10 sin 30, এবং এরা দুইটা পরস্পর কি লম্বাংশ বা লম্ব উপাংশ। তো মাথায় রাখবেন এফ এক্স ও এফ ওয়াই যেহেতু পরস্পর লম্ব লম্বাংশ। ঠিক আছে? আমরা কি এইটুকু বুঝতে পারলাম? বোঝা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এবার একটু পরের অংশে যাই। আর এই দিক বরাবর আমার
ওয়াই অক্ষ। ঠিক আছে, আমি কি এইটুকু বুঝতে পারলাম? বোঝা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এবার একটু পরের অংশে যাই। তো আমরা এবার একটু পরে বরাবর আমার এক্স অক্ষ আর এই দিক বরাবর আমার ওয়াই অক্ষ। ভি নট বেগে একটা বস্তুকে এই দিকে নিক্ষেপ করা হয়েছে ভি নট বেগে। একটা বস্তু মানে কি বোঝায়? ভি নট মানে হচ্ছে আদি বেগ। সো এটার কনভেনশনটা আসছে কিভাবে? আগে আমরা আদি বেগ বলতে ইউ বুঝতাম, শেষ বেগ বলতে ভি বুঝতাম, তাই না? এখন একটু চেঞ্জ চলে আসছে, যুগ পাল্টায় আমরাও পাল্টাবো। সো আমাদের আদি বেগ ছোটবেলায় আমরা কি পড়ছিলাম? ইউ। শেষ বেগ ছোটবেলায় আমরা কি পড়ছিলাম? ভি। তো কিছু জিনিস আছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এইটা এখন চেঞ্জ হয়ে হবে কত? ভি নট। এটা এখন চেঞ্জ হয়ে যাবে কি হয়? ভি নট। আর কিছু জিনিস আছে যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, যা ছিল তাই রয়ে যায়, যেমন ছেলেদের মন অনেক উদার। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ছেলেদের মন সাধারণত যেটা হয় আর কি, ইন জেনারেল বেগ, তাই না? একদম আমি যখন সময় গণনা শুরু করব ওই সময়টা বেগটা কত হবে, এটাই তো হচ্ছে t = 0 সেকেন্ডে বেগ, এবং সেটাকে কি বলি? আদি বেগ। সো v এর নিচে যদি ছোট্ট করে একটা 0 দিই, তার মানে t = 0 সময় বেগ। সো এই জিনিসটাই আসলে ইউজ করা হয়। v নট মানে হচ্ছে t = 0 সময় বেগ, আর সেটাই কি? আদি বেগ। তাই আমাদের ইন্টারে এই সিম্বল আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন দেখেন আদি বেগটাকে আমরা দুইটা খণ্ডে ভাগ করে ফেলবো, আদি বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলবো, এবং এই জিনিসটা থেকে আমরা বুঝি যে ওকে এইভাবে ছুঁড়ে মারলে সে তো এইভাবে চলে যাবে না, সে কি হবে? সে এইভাবে যে পড়ে আসবে, তাই না? এইভাবে যে সে মাটিতে পড়বে। আচ্ছা, আছে y অক্ষ বরাবর বেগের কিছু উপাংশ আছে। তো কোন অক্ষ বরাবর কতটুকু উপাংশ কাজ করে সেটা চলো একটু বের করে নিই। কিভাবে বের করব ভাইয়া? আমি করব কি, এখান থেকে একটা লম্ব টানবো ঠিক আগের মতো। লম্ব যদি টানি তাহলে এইটুকু হচ্ছে x অক্ষ বরাবর আদিবেগ, x অক্ষ বরাবর আদিবেগ। তাহলে x অক্ষ বরাবর বেগ এটা বোঝানোর জন্য নিচে ছোট্ট করে x লিখবো, সাথে একটা ছোট্ট করে 0 লিখবো। তার মানে কি x অক্ষ বরাবর আদিবেগ। এবং এইটা যে অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে থিটা নট, থিটা নটকে আমরা বলি কি? নিক্ষেপণ কোণ। থিটা নটকে আমরা বলি আদি নিক্ষেপণ কোণ। সো থিটা নট এটা হচ্ছে আদি নিক্ষেপণ কোণ। আচ্ছা, এখন দেখেন এটা যদি ভি নট হয়, এটা যদি থিটা নট হয়, তাহলে এই জিনিসটার মান কি আসবে? ভি নট cos থিটা নট, এইটা আসবে মানটা। তাহলে x অক্ষ বরাবর আদিবেগ এত। এবার চলে y অক্ষ বরাবর আদিবেগ কত সেটা বের করি। তাহলে কি করতে হবে? এইখান থেকে y অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। লম্ব যদি আমি টেনে ফেলি, তাহলে এইখানে যেই বেগটা পাবো সেটা কি? v y নট। y বলছি কেন? কারণ y অক্ষ বরাবর বেগ নিচ্ছি, উপাংশ নিচ্ছি। এবং নট কেন দিচ্ছি? নট দিচ্ছি এই কারণে, কারণ এটা শুরুতে কত ছিল? t = 0 সেকেন্ডে। তাই এখন এটা যদি v নট হয়, এটা থিটা নট হয়, তাহলে আপনারা অলরেডি জানেন এটা কত হবে? v নট sin থিটা নট। v নট sin থিটা নট। আচ্ছা, ঠিক আছে ভাই, এইটুকু তো বুঝে গেলাম। গুড, সমস্যা নাই। তাহলে এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে এইটাকে একটু ডানে সরিয়ে নিব। কেন? কারণ আমাদের একটু জায়গা পাওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা তো এইটুকু ভালো ভালো করে ফেললাম। এইবার চলেন একটু ভালো কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, এইবার দেখি কে আমাকে বলতে পারেন একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করা হয়, একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করা হয়, তাহলে সে কেন সোজা চলে যায় না? কেন সে আবার মাটিতে ফেরত আসছে? এমন কোন জিনিসটা কাজ করতেছে যার টানে সে আবার মাটিতে চলে আসে? কে বলতে পারবেন? জি, অভিকর্ষ ত্বরণ। ভেরি গুড। অনেকে বলে ফেলছেন যে ভাইয়া অভিকর্ষজ টানের কারণে বা অভিকর্ষজ বলের কারণে সে নিচের দিকে পড়ে। তাহলে এই পুরো সিস্টেমটার মধ্যে আমরা বলতে পারি আবার মাটিতে ফেরত আসার কারণ, আবার মাটিতে সেই কারণটা কি? অভিকর্ষজ ত্বরণটা কাজ করে হচ্ছে সোজা নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ আমরা শুধু x অক্ষতে কাজ করব। x অক্ষ বরাবর কাজ করব। x অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, তাহলে এইটাকে ভাইয়া বোঝা যায় যে x অক্ষ বরাবর যদি ত্বরণ চিন্তা করি, x অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে 0। x অক্ষ বরাবর ত্বরণটা 0 কেন? কারণ দেখেন পুরো ত্বরণটাই কি সোজা নিচের দিকে কাজ করতেছে, মানে y অক্ষে কাজ করতেছে। x অক্ষ বরাবর কি কোনো উপাংশ আছে? নাই। কেন নাই? চিন্তা করেন। আপনার g যদি চিন্তা করেন যে ভাইয়া g তো কাজ করতেছে এই দিকে, তাহলে g এর এই বরাবর উপাংশ কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। একটু বড় করে আঁকি। এই দিকে সোজা g কাজ করতেছে, এই দিক বরাবর তার উপাংশ চিন্তা করবেন। তাই তো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর উপাংশ কত? gx, সেটা কত হবে? g ইনটু মেইন g এর সাথে এটা 90 ডিগ্রিতে আছে। সো g cos 90, cos 90 মানে কত? 0। তাহলে আলটিমেটলি কত? 0 আসলো। এই কারণে x অক্ষ বরাবর আমার কি হয়? x অক্ষ বরাবর আমার ত্বরণটা 0 হয়। তাহলে ত্বরণ 0 এটা কোন ধরনের বেগ? ত্বরণ যদি 0 হয়, ত্বরণ 0 হলে এই বেগটাকে আমরা কি বলি? সমবেগ বলি। এই বেগটাকে তখন আমরা কি বলি? সমবেগ বলি। মানে সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয় না। তার মানে যে কোনো সময়ের বেগ x অক্ষ বরাবর যে কোনো সময়ের বেগ সেটা হচ্ছে আদিবেগের সমান। যে কোনো সময়ের বেগ সেটা আদিবেগের সমান, এবং এটার মান কত? v নট cos থিটা নট। এই যে আমরা বের করলাম। ঠিক আছে? তাহলে পুরো বিষয়টাকে আমরা যা যা পড়েছি একটু চলেন রিভিউ করে নিই, তাহলে আমাদের মাথায় জিনিসটা গাঁথবে ভালো। আমরা কি বলছি ভাইয়া? এটা x অক্ষ মানে আনুভূমিক বরাবর, আর এটা হচ্ছে উল্লম্ব বরাবর। সো ধরেন আমার এই হাতটা হচ্ছে x অক্ষ, এই হাতটা হচ্ছে y অক্ষ। তো আমি এদের মাঝামাঝি বরাবর একটা বস্তুকে ছুঁড়ছি। ওর বেগটা v নট। v নট মানে কি? t = 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে v নট, এবং এটাকে আমরা আদিবেগ বলে থাকি। এটা হচ্ছে থিটা নট। আদিতে কত কোণে তাকে ছোড়া হয়েছিল? আনুভূমিকের সাথে কত কোণে ছোড়া হয়েছিল? এটাকে আদি নিক্ষেপণ কোণ বলা হয়। এখন আমরা এই বেগটাকে দুইটা অক্ষে ভাগ করে ফেললাম উপাংশে। x অক্ষের উপাংশ পাইলাম v নট cos থিটা নট, এটা x অক্ষের আদিবেগ, দ্যাট মিন্স vx নট। এইটা y অক্ষ বরাবর বেগের উপাংশ, তাই vy আর সাথে একটা নট দিছি কেন বা 0 দিছি কেন? মানে নটটা বলা হয় 0টাকে। যদি আমি vy নট বলি তার মানে vy এর সাথে একটা ছোট্ট করে 0 আছে। এটাকে নট বলা হয়। সো vy নট = v নট sin থিটা নট, এই বরাবর উপাংশ পাইছি। তারপর আমরা বলছি যে সে এইভাবে ছুঁড়লে কেন অসীমে চলে যায় না? কেন আবার মাটিতে ফেরত আসে? কারণ g টাকে নিচের দিকে টানতেছে। তাহলে g ত্বরণটা তো পুরোটাই y অক্ষে। x অক্ষ তার উপাংশ কত আমরা বের করছি, যেটা g cos 90 সেটা 0 আসে। তাহলে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। ত্বরণ না থাকলে বেগের পরিবর্তন হয় না। তাহলে সমবেগ। তো সমবেগ মানে হচ্ছে শুরুতে যে বেগ ছিল সবসময় একই বেগ কাজ করবে। y অক্ষ x অক্ষ বেগের কোনো পরিবর্তন হবে না। x অক্ষ বেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এইবার চলেন আমরা আরেকটা জিনিস জানি সমবেগের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, দেখেন মনে পড়ে কিনা? s = vt। মনে পড়ে ভাইয়া? s = vt সমবেগের ক্ষেত্রে পড়ছিলেন। তাহলে x অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই, মানে সমবেগ। তাহলে x অক্ষ বরাবর সরণটাকে আমরা কি বলি? x বলি। x এর পরিচয় কি? x অক্ষ বরাবর কতটুকু গেছি। তাহলে x অক্ষ বরাবর বেগ, দ্যাট মিন্স vx t এভাবে আসবে। এখন x অক্ষ বরাবর আমাদের যে বেগটা এটা আমরা কত বের করছি? v নট cos থিটা নট t। এটাই হচ্ছে আমার x অক্ষ বরাবর
সরণ, এটাই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সরণ। আমরা একটু ছোট্ট করে এটা নিচে লিখে রাখবো যে ভাইয়া এক্স এর পরিচয় কি। এক্স হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ধরেন আমি এই পয়েন্ট পর্যন্ত আছে, একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। তার আগে আমরা এই জিনিসটাকে একটু কপি করে নিব। ওকে, ধরেন আপনি কোনো একটা মোমেন্টে, আপনি ধরেন এই বিন্দুতে আছেন, সরি, আপনি কোনো একটা মুহূর্তে এই বিন্দুতে আছেন, ঠিক আছে? এখন আপনি যদি এই বিন্দুতে থাকেন, তাহলে এক্স অক্ষ বরাবর আপনি কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছেন একটু চিন্তা করি আমরা। তাহলে আপনি কি এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব, এক্স অক্ষ বরাবর আপনি এইটুকু দূরত্ব পাড়ি দিচ্ছেন, মানে আপনি যদি এই পয়েন্টে চিন্তা করেন যে ভাই আমি এখন এই বিন্দুতে আছি, ধরেন আপনি এই বিন্দুতে আছেন, তাহলে আপনি আসলে কি এক্স অক্ষ বরাবর এইটুকু ডিসটেন্স পাড়ি দিচ্ছেন। তো এইটুকু ডিসটেন্স কত? এইটুকু ডিসটেন্সটাকে আপনি বলতেছেন এক্স, যে আমি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব পাড়ি দিলাম। আর এই বিন্দুতে যখন আপনি আছেন তখন চিন্তা করেন ভাই আপনি ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে আছেন, এইটুকু। সো এইটুকু জিনিসকে আমরা বলতেছি ওয়াই। সো ওয়াই কি? ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। আমি এই বিন্দুতে আছি মানে কি, শুরু থেকে আমি এক্স অক্ষ এইটুকু ডিসটেন্স গেছি, এইটুকু ডিসটেন্স গেছি, এটা কি এক্স অক্ষ বরাবর সরণ, এক্স বলা হয়। আর মাটি থেকে আমি কতটুকু উপরে আছি, এটা কি আমার ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাকে আমি ওয়াই বলতেছি। তাহলে এক্স এর মান কি এটা আমরা অলরেডি বের করে ফেলছি, আর যে কোনো মোমেন্ট এক্স অক্ষ বরাবর বের কত সেটাও আমরা বের করে ফেলছি। এই জিনিস কিন্তু এই জিনিসপাতিগুলো আমাদের বের করা শেষ। এবার আমাদের কি দরকার, ওয়াই অক্ষ নিয়ে কাজ করা দরকার। সো ওয়াই অক্ষ নিয়ে আমরা এখন কাজ করবো যে ওয়াই অক্ষে যে কোনো মুহূর্তে সরণটা কত, ওয়াই অক্ষে যে কোনো মুহূর্তে বেগটা কত, আমরা এগুলো নিয়ে কাজ করবো। তার আগে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে কমেন্টে, এখন পর্যন্ত আমরা যা যা করলাম সবকিছু কি বুঝতে পারতেছি? ভাইয়া মেট্রোতে বসে ক্লাস করতেছি, আরাফাত বলছে ডেডিকেশন দেখছেন আমাদের স্টুডেন্টের ডেডিকেশনটা। আমাকে একজন বলছে কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে। তাহলে আমার মেইন ভেক্টর অর্থাৎ জি ইনটু কস, মেইন ভেক্টর এবং আমি যেদিকে যাই তাদের অন্তর্গত কোণ সেটা কত, 90, সেটা বসাইলাম। এবার cos 90 টা 0, তাই জি ইনটু 0 ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে ওকে, আরো অনেক রিভিউ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটু সামনে আগাই, একটু পর পর আমরা রিভিউ করব। ওকে, সো এইবার যেটা আসছে সেটা হচ্ছে আমরা এক্স অক্ষের পরিবর্তে ওয়াই অক্ষ নিয়ে কাজ করব। সো এইবার আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করব, ভয় পাওয়ার কোনো কারণে, আগের স্লাইডটা পুরোপুরি আছে, আমরা এখন নতুন স্লাইডে কাজ করতেছি। এইবার আমরা ওয়াই অক্ষ বরাবর কাজ করব। আচ্ছা, এখন এটা তো বড় হয়ে গেছে, এখন আমাদের কি বলতে হবে, এখন এটা বলতে হবে ভি ওয়াই নট, এভাবে বলতে হবে। তো এটার মান তো আমরা অলরেডি জানি, এটার মান আমরা অলরেডি জানি, সেটা ভি নট সাইন থিটা নট। এটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। দেখেন এই যে ভি ওয়াই, এই যে এই বেগের এই দিক বরাবর উপাংশটা কি উপরের দিকে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর কি কোনো ত্বরণ কাজ করতেছে? হ্যাঁ কাজ করতেছে। এই ত্বরণটা কত? এই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি সোজা নিচের দিকে কাজ করে। না, আদিবেগ কাজ করতেছে উপরের দিকে, ত্বরণ কাজ করতেছে সোজা নিচের দিকে, ত্বরণ কাজ করতেছে সোজা নিচের দিকে। আমরা ওয়াই অক্ষ বরাবর কি কি বের করলাম, ওয়াই অক্ষ আমরা দুইটা জিনিস বের করলাম, একটা হচ্ছে তার আদিবেগ এবং, ভাই আপনি মুচকি হাসি কেন হাসেন, আয় হায়, এটা কি কমেন্ট? মুচকি হাসি যেন আপনারাও একটু হাসেন, কারণ আপনারা যখন হাসবেন তখন আপনাদের মাথার কাছে ব্রেইনে একটা সিগন্যাল পৌঁছাবে যে মানুষ হাসে কখন। দুইটা সিনারিওতে, একটা হচ্ছে যখন একদম ইজি, মানে সবকিছু বুঝতেছে, লাইফ সুন্দর যাচ্ছে, আপনার মাথা ওই সিগন্যালটা হবে যে হ্যাঁ ভাইয়া হাসতেছে, তার মানে আমারও হাসা উচিত, সবকিছু সহজ, হ্যাঁ আপনার মাথা তখন জিনিসটা সহজভাবে বুঝবে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, এটা না বলি, যখন লাইফে অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট, তখন মানুষ কাঁদতে ভুলে যায়, তখন মানুষের কাছে যে কোনো কিছু বলে, তখন সে ওইরকম মুচকি হাসে। আই গেস আমাকে ওইরকম লাগতেছে না দেখতে, তো ওই সিগন্যাল আপনার মাথায় পৌঁছাবে না, সমস্যা নেই, তাহলে আমরা মোটামুটি রাইট ট্র্যাকে আছি। তাহলে আমরা ওয়াই অক্ষর আদিবেগ জানি, ত্বরণ জানি। তো যেহেতু এখানে ত্বরণ আছে তাহলে এটা তো সমবেগ হবে না। ত্বরণ থাকে, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, আপনাদের কি মনে পড়ে? v u প্লাস at, এই জিনিসটা আমরা জানি তাই না, উই নো। এখন তার বললে হবে না যে আমরা চাই। তাহলে ওয়াই অক্ষে কাজ করতে চাইলে আমরা কি লিখবো, vy, মানে ওয়াই অক্ষ বরাবর যদি বলি ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষে কাজ করলে কি হবে, বেগটা হয়ে যাবে ওয়াই অক্ষের বেগ, আদিবেগটা হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ত্বরণটা হবে ওয়াই অক্ষের ত্বরণ, টাইম তো টাইম, টাইম হচ্ছে শুভ ভাইয়ের মতো কনস্ট্যান্টলি ফিজিক্স পড়া যায়, কখনো ভাইয়ের মধ্যে কোনো বিরক্তি নাই, সবসময় দেখবেন হেসে হেসে ফিজিক্স পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। সো এই তো vy vy নট প্লাস ayt। এখন দেখেন vy নট এটা আমরা বের করছি, v নট সাইন থিটা নট, এটা তো বের করছি। এ ওয়াইটা দেখেন আমরা জানি এটা কত, জি, আর টাইম তো টি, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি মাঝখানে একটা প্লাস দেওয়ার কথা, এটা এখনো বসাই নাই। কেন বসাই নাই? কারণ দেখেন আপনার এই যে ভি নট সাইন থিটা নট, এটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, সোজা উপরের দিকে কাজ করতেছে। আর ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, নিচের দিকে। সো অনেকে বলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে অলমোস্ট সেম 9.8 এর মতো থাকে, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি দেখি যে রাতের বেলা, মানে যখন পরীক্ষার সময় আসে, মানে যদি সবসময় যদি জি এর মান একটা স্থানে সেম থাকে, তাহলে পরীক্ষার সময় যখন আসে তখন বিছানার সাথে আমার যে অভিকর্ষ ত্বরণ, এটা কেন জানি অনেক বেড়ে যায়, মানে আমি দেখি যে বিছানা আমাকে অনেক জোরে পুল করতেছে। সো এই যে জি এর মান 9.8 এর সায়েন্টিস্টরা বলছে, আমি অতটা বিশ্বাস করি না, আমার কাছে অবস্থা ভেদে দিকে যান না। কিন্তু ওই একই জিনিস হয় আপনার পরীক্ষা আগামীকালকে, দেখবেন রাতে 9 প্রবলেম, আপনারা যখন বড় হবেন গবেষণা করবেন, আপনারা বের করবেন। এনিওয়েজ, এখন মোদ্দা কথা হচ্ছে যে বারুক কমুক যাই থাকুক না কেন, কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করে। কারণ আদিবেগটা তো উপরের দিকে, আদিবেগ উপরের দিকে, জিটা নিচের দিকে। তাহলে আমার আদিবেগটা উপরের দিকে, আমি যদি উপরের দিকটাকে ধনাত্মক ধরি, উপরের দিকটাকে যদি আমি পজিটিভ বলি, তাহলে নিচের দিকটা কি হবে, নিচের দিকটা হবে আমার নেগেটিভ। এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ এখন যদি আপনি ভেক্টর নিয়ে কাজ করতেছেন, দুইটা ভিন্ন দিকে থাকলে তাদের চিহ্ন সেম হবে না, চিহ্নটা হিসাব করে বসাইতে হবে। তাহলে আমার ভি নটটা উপরের দিকে, উপরের দিকে আমরা কি করছি পজিটিভ, তাহলে এখানে বসাবো প্লাস, আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে আমরা কি করছি মাইনাস বা নেগেটিভ, তাই মাইনাস। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি পাইলাম, অতএব ফাইনাল ইকুয়েশন হচ্ছে vy ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইনটু টি। এই হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণ ওয়াই অক্ষ বরাবর বেগের। যে কোনো মুহূর্তে যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ বের করতে বলে, আমরা টাইমটা বসাই দিব, ভি নট থিটা নট তো জানি, জি 9.8 মুখস্থ জন্মের পর থেকে আমরা এটা জানি, টি এর ভ্যালুটা বসাই দিব, আমাকে ওই মুহূর্তে ওয়াই অক্ষ বেগ দিয়ে দিবে। ভিওয়াই যদি পজিটিভ আসে তার মানে উপরের দিকে, আর ভিওয়াই যদি নেগেটিভ আসে তার মানে নিচের দিকে। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো উপরে আমাদের বইতে সাধারণত কি করা হয়, আমাদের বইতে সাধারণত উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ ধরা হয়। তো আমরা বইয়ের কনভেনশনটা কোনো টেনশন নাই, আগে আমরা একটু সামনে আগাই। ওকে, এই জিনিসপাতিগুলো একটু ছোট বানাই ফেলবো, কেন ছোট বানাবো বলে তো ভালো লাগে না, একটু ঘুরে ফিরে বলতেছি, উই নো না দিয়ে আমরা কি জানি, অনেক কিছু জানি, a ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। আমরা y বলছিলাম, যে মনে আছে কিনা আপনাদের, একটু আগে কাজ করছিলাম, ভুলে গেছেন হয়তো অনেকে। আমরা ধরেন এই বিন্দুতে আছি, তখন আমরা বলছিলাম যে মাটি থেকে কতটুকু উপরে আছি, সেটাই আসলে কি আমাদের y, এই জিনিসটাই হচ্ছে আমার y, মাটি থেকে আমি কতটুকু উপরে আছি। তাহলে দেখেন আমরা y অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, y অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, তাহলে সরণটাকে আমরা কি বলি, y অক্ষ বরাবর কতটুকু পরিমাণ নিচে আছে সরণটাকে y বলি। আদিবেগটা হচ্ছে y অক্ষ বরাবর আদিবেগ, তার মানে কত, v নট সাইন, আচ্ছা আগে আমরা জাস্ট এইভাবে বসাই, vy নট ইনটু t প্লাস হাফ
এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, জাস্ট এইভাবে আমরা বসাই ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এবার একটু দিক মান সবকিছু মিলাই চিন্তা করবো। ওয়াই এর জায়গায় ওয়াই আছে, সমস্যা নাই। ভি ওয়াই নট এর মান কত? ভি নট সাইন থিটা নট ইন্টু টি। আর অভিকর্ষ ত্বরণ কি? আমরা জানি যে ভি ওয়াই নট কাজ করে উপরের দিকে, এ ওয়াইটা হয় অভিকর্ষ ত্বরণ যেটা নিচের দিকে কাজ করে। এটা যেহেতু নিচের দিকে কাজ করে এই কারণে মাইনাস হাফ এই এ ওয়াই এর জায়গায় জি বসাইলাম টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণের সমীকরণ, ঠিক আছে। তারপরে এক্স অক্ষ বরাবর সরণ কত, ওয়াই অক্ষ বরাবর সরণ কত, এগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। সো এক্সটা কি ছিল আমি একটু মনে করে দিই আপনাদেরকে। এই টোটালটুকু ছিল হচ্ছে এক্স, এই টোটালটুকু ছিল এক্স। আর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া সরণটা কত, টোটাল সরণ কত, সরণটা যদি আপনাকে বের করতে বলে এই টোটাল কতটুকু গেছেন এইটুকু হচ্ছে আপনার সরণ, ঠিক আছে, এইটুকু হচ্ছে আপনার সরণ। সো আপনাকে যদি কেউ বলে যে ভাইয়া এইটা একটু সাইজ করে নি, সো এইটার মান কত, এইটার মান হচ্ছে পিথাগোরাস থেকে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি যদি কোনোভাবে বের করতে পারেন যে ভাইয়া এক্স কতটুকু এবং ওয়াই কতটুকু, তাহলে দেখেন এইটুকু এক্স এইটুকু ওয়াই, তাহলে আমরা ভূমিটা এক্স লম্বটা ওয়াই, তাহলে পিথাগোরাস থেকে আমরা কি করতে পারি, অতিভুজটা বের করতে পারি। অতিভুজটাই তো আমার সরণ, কারণ সরণ মানে কি, বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্ট যে দূরত্ব এটাকে আমরা কি বলি, সরণ বলে থাকি। বস্তুর আদি বিন্দু ছিল কোথায়, এখান থেকে নিক্ষেপ করছি, সে ঘুরে ঘুরে যেমনি যাক না কেন আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরে কাজ করার চেষ্টা করতেছি, তখন সরণটা এই দিকে। তো এই সরণের মানটা কত যদি বের করতে হয়, আমি ভূমিটা জানি এক্স লম্বটা জানি ওয়াই, তাহলে পিথাগোরাস মেরে দিব √ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। এইভাবে আমরা সরণটা বের করে থাকি। আমি একটু পর ম্যাথ করব, অনেক ম্যাথ করব, ইনশাআল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম এই পাতিগুলো একটু পড়বো, ওকে। সমীকরণ কি আছে, গ্রাফ কি আছে, এগুলো আমরা আরেকটু পরে দেখবো। ভেক্টরটা একটু ভালো বুঝে নিই, তারপর একদম জায়গা মতো সময়, জায়গা মতো বললাম, একদম সুযোগ বুঝে আপনাদের মাথার মধ্যে ডিরেক্ট সুযোগ বুঝে করে আপনাদের মাথায় আমি হিট করে দেবো। এখন এই মুহূর্তে আমি এজ ডাক্তার, ডাক্তার বলতে ফিজিক্সের ডাক্তার হিসেবে আপনাদের জন্য চিন্তা করলাম এইখান থেকেই 70% প্রশ্ন আসবে। এইটাই চ্যাপ্টারের হার্ট, মানবদেহের হার্ট যেমন সবথেকে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এইটা পারলে এটা যদি আপনি পাশাপাশি ভেক্টরটা শিখেন আপনার ভেক্টরও বুঝতে সুবিধা হবে। সো ওয়াই নট উই স্টার্ট দিস, দ্যাটস দ্য রিজন উই হ্যাভ স্টার্টেড ট্রান্স বা প্রজেক্ট। এটা একটু ছোট করে দিই, দুইটাকে একদম ম্যাচ করাই দিই, এই তো মোটামুটি ভালো, এখন দেখতে ভালো দেখাচ্ছে। সো এই যে আমরা একটা বস্তু যদি সোজা উপরের দিকে নিক্ষেপ করি, মানে আনুভূমিকের সাথে উল্লম্বভাবে যদি নিক্ষেপ করি, তাহলে সে সোজা যে আবার সোজা ফেরত আসে। এই ধরনের বস্তুকে আমরা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বলে থাকি। কিন্তু আমি যদি একেবারে 90 ডিগ্রিতে নামানোর একটা অ্যাঙ্গেল করে মারি, তখন সে সোজা তো যেভাবে ফেরত আসে না, বরং এইভাবে যে বাঁকাভাবে কোনো একটা দূরের পয়েন্টে যে আঘাত করে। সো আনুভূমিকের সাথে নিক্ষিপ্ত কিভাবে তির্যকভাবে বা অ্যাঙ্গেল করে নিক্ষিপ্ত বস্তু, এটাকে কি বলা হয়, এটাকে প্রাস বলা হয়। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা এই প্রাস নিয়ে কাজ করব। প্রাসের গতি হচ্ছে, এটা ছিল 1D মোশন। কেন 1D মোশন? শুধু ওয়াই অক্ষে গতি, শুধু ওয়াই অক্ষে গতি। আর এইটা যেটা দেখতেছেন এইটা হচ্ছে 2D মোশন। কেন? কারণ এক্স ও ওয়াই দুটি অক্ষে এটা দুইটা অক্ষ বর্গতি 2D মোশন। 9 আপনি শুধু এক্স অক্ষের সামনে দিয়ে আসা যাওয়া করতেন, অথবা শুধু উপরে নিচে আসা যাওয়া করতেন। তার মানে 9 হয় আপনি শুধু এক্স অক্ষে মানে একটা ডাইমেনশনে, অথবা শুধু ওয়াই অক্ষে একটা ডাইমেনশনে কাজ করতেন। এখন আপনি একটু বড় হয়েছেন, এখন আপনার ঘাড়ে একটু দায়িত্ব কর্তব্য বাড়ছে। কিছুদিন আরো 5-10 বছর পর আপনি বিয়ে শাদী করবেন, দায়িত্ব কাঁধে নিতে শিখতে হবে। তাই এখন আপনি 1D মোশনে করে থাকতে হবে না, এখন আমি 3D মোশনও ইনশাআল্লাহ শিখাবো, ঠিক আছে, কোনো টেনশন নিয়ে না। তারপর আমরা উপাংশের সিস্টেম দেখলাম যে একটা বস্তু তার মানে কোনো একটা ভেক্টর যদি থাকে, লাইক 10 মিটার একটা বল আছে, ওটাকে এক্স অক্ষে ভাঙতে চাইলে এক্স অক্ষ তার উপাংশ কত, মেইন ভেক্টর f cos 30, এটা দিয়ে দিলেই হয়ে যায়। আর ওয়াই অক্ষের উপাংশ কত, মেইন ভেক্টর f sin 30। সো আমরা মান বের করে এটা দেখছিলাম। এবং এই এক্স অক্ষের উপাংশ ওয়াই অক্ষের উপাংশ তারা কি পরস্পর 90 ডিগ্রিতে আছে। তো দুইটা উপাংশ যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদেরকে কি বলা হয়, লম্বাংশ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আদিবেগ নিয়ে একটা কথা বলছিলাম। আদিবেগ মানে হচ্ছে এইটা আমরা 9 10 পর্যন্ত শিখেছিলাম ইউ আকারে, ইন্টারে এটাকে v0 বলা হয়। v0 মানে t = 0 সেকেন্ডের বেগ। আদিবেগ মানে তো শুরুতে বেগ, মানে t = 0 সেকেন্ডের বেগ। শুরুতে বেগ বুঝাইতে v এর নিচে একটা ছোট্ট করে 0 দেওয়া হয়। 0 মানে হচ্ছে শুরুতে বেগ, t = 0 সেকেন্ডের বেগ। সো এই 0টাকে আমরা মুখে বলার সময় v0 এভাবে বলি না, বলি কি v0। v0 মানে 0টা ছোট্ট আকারে ডানে আছে। তারপর আমরা দেখছিলাম এক্স অক্ষ বরাবর আমরা এই যে এই বেগটা এটাকে এক্স অক্ষ বরাবর ভাঙছি। ওই যে একটা বল যদি r হয়ে থাকে, এক্স অক্ষ উপাংশ r cos θ, সেটা v0 আছে, এই দিক বরাবর উপাংশ v0 cos θ নট, এটা এক্স অক্ষ আদিবেগ ছিল। এবং এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, অভিকর্ষ ত্বরণের এই দিক বরাবর উপাংশ নাই, ত্বরণ না থাকা মানে এক্স অক্ষের সমবেগ, সমবেগের ক্ষেত্রে ইনিশিয়ালি যে বেগ ছিল সবসময় একই বেগই থাকবে। আর সমবেগের ক্ষেত্রে সরণ কত, x = vt, x = v0 cos θ নট t, এই vx বেগের জায়গায় এক্স অক্ষের বেগটাকে বসাই দিয়েছি। এবং আমরা বলছি যখন বস্তু এইভাবে চলে আসছে, যে কোনো একটা পয়েন্ট যদি চিন্তা করি, যখন বস্তু এই জায়গায় আছে তখন সে আসলে স্টার্টিং পয়েন্ট থেকে এক্স অক্ষ কতটুকু দূরে আছে, এইটুকু পরিমাণ ডিসটেন্সে আছে। এই ডিসটেন্সটাকে আমরা কি বলছি, এক্স বলছি। এই ডিসটেন্সটাকে আমরা এক্স বলছি। আর মাটি থেকে কতটুকু উপরে আছে, এটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব, এটা ওয়াই অক্ষ বরাবর সরণ, এটাকে আমরা ওয়াই বলছি। তো এক্স অক্ষ বের করার পর আমরা ওয়াই অক্ষে বের করলাম। ওয়াই অক্ষ যেটা একটা ত্বরণ আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, আদিবেগ v0 sin θ উপর দিয়ে কাজ করতেছে। এখন আমরা ত্বরণ থাকে তো আর v সবসময় সেম হয় না, চেঞ্জ হয়। তখন আমরা কি করি, সমত্বরণের ক্ষেত্রে আমরা বেগের সূত্র জানি v = u + at। ওয়াই অক্ষের বেগ, ওয়াই অক্ষের ত্বরণ বসাইতে হবে। ওয়াই অক্ষের বেগটা v0 sin θ নট, সেটা বসাইলাম। ত্বরণের জায়গায় প্লাস ডিগ্রি আগে মাইনাস ডিগ্রি, কেন, কারণ ডিগ্রি তো কাজ করতেছে নিচের দিকে, আদিবেগটা ছিল উপরের দিকে। এই হচ্ছে আমরা বেগের সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা সরণের সমীকরণ নিয়ে কাজ করা শুরু করলাম। আমরা জানি s = ut + r স্কয়ার। ওয়াই অক্ষের জন্য সরণটা y, ওই যে চিত্রে দেওয়া আছে, যখন বস্তু এরকম জায়গায় আসবে ওয়াই অক্ষ এইটুকু উপরে উঠতে পারছে, এটা হচ্ছে তার y। সো ওয়াই অক্ষের বেগটা বসাইলাম, ত্বরণটা বসাইলাম, নিচের দিকে রেখে মাইনাস বসাইলাম। আর টোটাল সরণটা আমাকে জিজ্ঞেস করে স্টার্টিং পয়েন্ট থেকে এই টোটাল এখানে তিনশে ছিলাম, এখানে শেষে আসি এখানে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই টোটালটুকু বাঁকা পথের এই টোটালটুকু হচ্ছে আমার সরণ, এটাকে s দ্বারা প্রকাশ করছি। সবসময় সরণ একই না, একটা মোমেন্টে সরণ একই রকম। এখানে থাকে সরণটা এইদিকে, এখানে থাকে সরণটা এইটুকু। সো আমরা একটা স্পেসিফিক মোমেন্টে সরণটা কিরকম সেটা চিন্তা করছি। এইটুকু পর্যন্ত কি ভাই আপনাদেরকে বুঝাইতে পারছি? সবকিছু কি মাথার উপরে আছে, মাথার ভিতর দিয়ে গেছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ক্লিয়ার। ওকে, ওকে। সো আমাদের এখন যারা ক্লিয়ার বলতেছেন তারা আসলে সুপার হিউম্যান, কারণ এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা না। কারণ আপনি এখন ম্যাথ দেখায় নাই, ফিজিক্সের একটা 20% পর্যন্ত হচ্ছে মাথায় ঢুকবে, বাকি 10% কই যাবে যখন আপনি এটা রিলেটেড অনেকগুলো 5-10টা ম্যাথ করবেন। ভাই হয়তো ক্লাসে 1-2টা করার সুযোগ পাবো, কারণ থিওরি অনেকটুকু সময় ধরে পড়াইতে হবে। আপনাকে পুরো জিনিসটা খাওয়া একদম ফুলি রেডি করে দিব, 2-3টা ম্যাথ করাই দিব, তারপর আপনাকে বাসায় দৌড় ঝাঁপ দিতে হবে, ফাইটে বসতে হবে ম্যাথ করা নিয়ে। আপনি 5-6টা ম্যাথ করবেন, তখন আপনাকে ভিতরে একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি তো পারি, আমি তো পারি, ঠিক আছে। ওকে, সো আমরা চলেন এইটুকু নিয়ে একটু সামনে আগাই, আমাদের একটু সামনে আগাইতে হবে। সো এখন আপনাদের খাতায় তুলতেছেন তো, সবাই সবাই খাতায় তুলতে হবে কিন্তু, হ্যাঁ ভাইয়া যা যা বোর্ডে লিখি সবকিছু কিন্তু খাতায় তুলতে হবে। আমরা এইটুকু পাইছি যে ভাইয়া x = v0 cos θ নট t, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে টাইমটা আমরা কত পাবো, x / v0 cos θ নট। এইটা কিন্তু টাইমের সূত্র, কখন যদি টাইম বের করতে বলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি করতে পারি নাও। আমরা আগে স্লাইডে মনে আছে y এর এরকম একটা ইকুয়েশন পাইছিলাম,
ওয়াই এর এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি করবো দেখেন, এই যে ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? এখন ভাইয়া করবো কি, এই ওয়াই এর ইকুয়েশনের মধ্যে টাইমের মানটা বসাই দিব। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ইন্টু, এখানে আমি পাচ্ছি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এই যে টাইমের জায়গায় এইটা বসাই দিলাম, মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, তাই না? তাহলে টি এর জায়গায় কি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট তার স্কোয়ার। আচ্ছা, এইবার চলেন কি হয়, ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা দেখেন এইটা বলতে পারি কিনা ভাইয়া, ভি নট কাটাকাটি চলে যাবে, তাহলে পরে থাকবে কি এক্স আছে সাইন ডিভাইডেড বাই কস, সাইন বাই কস মানে কি ট্যান থিটা, সাইন বাই কস মানে ট্যান থিটা নট। ওকে গেল। উপরে আছে জি, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, নিচে আছে হচ্ছে ভাইয়া 2 ভি নট স্কোয়ার করলে ভি নট স্কোয়ার, কস স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা নট। এইটা আরেকটা বিখ্যাত সমীকরণ, এই সমীকরণটা আমাদের অবশ্যই পারা লাগবে। এটা আরেকটা সমীকরণ, যদি আপনাকে এক্স দিয়ে দেয় আপনি ওয়াই বের করে ফেলতে পারবেন, ওয়াই দিলে এক্স বের করে ফেলতে পারবেন। যদি আপনাকে ভি নট থিটা নট এক্স এগুলো বলে দেয় তাহলে আপনি ওয়াই বের করে ফেলতে পারবেন। তাহলে এখানে আপনার ইকুয়েশনে কয়টা রাশি আছে দেখেন, এক্স ওয়াই ভি নট ও থিটা নট, চারটি রাশি, মোট ভি নট থিটা নট, চারটার মধ্যে যে কোনো তিনটা আপনাকে দিয়ে দিলে অপরটা আপনারা বের করতে পারবেন। তো এটা আরেকটা সমীকরণ। এগুলো আমরা প্রথম যখন দেখি তখন একবারে দেখতেছি তো একটু কঠিন মনে হচ্ছে, এই দেখবেন আর কয়েকদিন পরে এত দূর এগুলো অঙ্ক হইলো, এটা সহজ পানি ভাত। প্রথমবার দেখতে সবসময় একটু কঠিন মনে হয়, এটাকে সহজ করার নিনজা টেকনিক ভাই বলে দিই। কি করতে হবে, আপনি এটা খাতায় আজকে লিখে নিয়ে যাচ্ছেন, তারপর একটা কাজ করবেন, বাসায় বসে আপনি ভাইয়া ক্লাস শুরু করছিল কোথা থেকে, ওই যে একটা চিত্র আসছিল, এক্স এর সাথে অ্যাঙ্গেল মারছিল, তারপর এটার পর এটা হইছে, পুরো জিনিসটা ভাইয়া যত সূত্র চিন্তা করছি, যত সূত্র বের করছি, এই ব্যাপারগুলো আপনি নিজে একটু খাতার মধ্যে নিজে বের করতে পারেন, নিজে পুরো ইকুয়েশনটা নিয়ে আসতে পারেন, চেষ্টা করবেন। তারপর এই যে ভাই বক্স করে সূত্রগুলো লিখছি, এগুলো আপনি একটু বারবার চেষ্টা করে 10-15-20 মিনিট টাইম মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। তারপর এটা দিয়ে দুই তিনটা ম্যাথ করবেন, আমি একটু পর ম্যাথ করে দিব, আপনি একটু ম্যাথ করে ট্রাই করবেন। তারপর দেখবেন আপনার কাছে একদম ইজি হয়ে গেছে, আর কঠিন লাগবে না। একজন আমাকে খুব জটিল একটা কমেন্ট করছে, ভাই ট্যান হলো কেন, কারণ উপরে আছে সাইন নিচে আছে কস, ক্লাস 8 9 এর স্টুডেন্টরাও জানে সাইন বাই কস ইকুয়ালস টু, একেবারে আপনাদের জন্য এক সপ্তাহের ব্রেক থাকবে, ঠিক আছে? মানে এক সপ্তাহ পর আবার ফিজিক্সের এই ক্লাসের পরবর্তী অংশ শুরু হবে। আপনাকে ভাই আমি অন্য সময় মতো এত কৃপণ না যে 10 মিনিটের ব্রেক দিব, আমি একেবারে ব্রেক দিলে এক সপ্তাহ ব্রেক দিব, ঠিক আছে? ওকে ওকে, কাজ শেষ হয় নাই, এখানে এখনো কাজ বাকি আছে। এটা হচ্ছে সঞ্চার পথ, অনেকেই জানি এটা নিয়ে কান্নাকাটি করতেছেন, আপনাদের মনের কষ্টের অবসান ঘটাবো। দেখেন এইটা কি বুঝেন কিনা ভাইয়া, ধরনের সঞ্চার পথ, বিভিন্ন ধরনের সঞ্চার পথ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, বস্তুটা ধরেন এইভাবে যাচ্ছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বস্তুর সঞ্চার পথটাকে কি বলি, এইখানে আমরা কি বলি ভাই, এটা হচ্ছে ওর সঞ্চার পথটা হচ্ছে সরল রেখা, এখানে আমরা কি এইভাবে যাচ্ছে, তাহলে ওর সঞ্চার পথ ওর প্রতিপথ কিরকম আমরা কি বলি, বৃত্ত বলি, ঠিক আছে? বৃত্ত বলি, বৃত্তের কাছাকাছি একটু চ্যাপ্টা বৃত্ত, এটাকে আমরা উপবৃত্ত বলে থাকি, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমরা সরল রেখা চিনি, বৃত্ত চিনি, উপবৃত্ত, এটাও দেখলাম। আর কি হতে পারে, আর হতে পারে একটা বস্তু এইভাবে যেতে পারে, এইটা হচ্ছে পরাবৃত্ত, এইভাবে যদি যায় সেটা হচ্ছে পরাবৃত্ত ওয়াই এক্স, আবার এইভাবেও যেতে পারে, এইটাকেও আমরা পরাবৃত্ত বলে থাকি, ঠিক আছে? আবার সো এর মধ্যে আমরা স্পেসিফিক্যালি এই জিনিসটাকে নিয়ে ইন্টারেস্টেড। এই পরাবৃত্তটার সমীকরণটা হয় হচ্ছে এইরকম, এইটা যেটা আসে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা সমীকরণটা দেখতে এইরকম হয়। এটা সমীকরণটা দেখতে কিরকম হয়, এটা সমীকরণটা দেখতে হয় y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। জাস্ট সমীকরণটা আমাদের শিখা লাগবে না, ইন্টার সেকেন্ড ইয়ারে ম্যাথের মধ্যে আমরা দেখব জাস্ট কোন সমীকরণের গ্রাফটা কিরকম আসে আমরা একটু করে শিখতেছি। এটা সমীকরণটা কিরকম, এটা সমীকরণ হচ্ছে y ব্যস্তানুপাতিক x, এটা সমীকরণটা হচ্ছে দেখতে এরকম হয়। আর আমরা কি দেখলাম, সরলরেখার সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু mx প্লাস c, এটাও সেম y ইকুয়ালস টু mx প্লাস c। বৃত্তের উপবৃত্তে এখন আপনারা বুঝবেন, আপাতত বলি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা হচ্ছে উপবৃত্তের। সো আমরা এগুলো যত বড় হবো আস্তে আস্তে জানবো। আমি বলবো ভাই এত কিছু আমরা কেন শিখছি, তো ম্যাথের জিনিস, আপনি সরলরেখা শিখাইলেন, আপনি বৃত্ত বললেন, উপবৃত্ত বললেন, আপনি পরাবৃত্ত বললেন, পরাবৃত্তের দুই রকম হতে পারে দেখাইলেন, অতিবৃত্ত বললেন, কেন আপনাদেরকে একটু আপডেট করার জন্য, এটা একটা জিনিস অবশ্যই। সাথে আরেকটা জিনিস দেখেন, আমরা যে প্রাসের গতিপথটা পাইছি, আমাদের প্রাসের গতিপথটা আসলে কার সাথে মিলে, এটা কি সরলরেখা নাকি এটা কি বৃত্ত নাকি এটা কি উপবৃত্ত নাকি অতিবৃত্ত নাকি পরাবৃত্ত, এটা আমরা একটু বুঝতে চাই এবং সেই বুঝার আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই জিনিসটা লিখেছি। এখন দেখেন ভাইয়া এই জায়গায় আমার আমার এই দুইটা টপিক, এই দুইটা জিনিস কিন্তু কি, এই দুইটা জিনিস হচ্ছে ধ্রুবক। আদিতে কত বেগে মারছে এটা তো আর চেঞ্জ হবে না, আদিতে কত কোণে মারছে এটা চেঞ্জ হবে না, তাহলে এই দুইটা জিনিস ধ্রুবক। তাহলে ওই হিসাব থেকে দেখেন এইটা বোঝা যায় কিনা, আমার tan থিটা নট এইটা একটা কনস্ট্যান্ট, tan থিটা নট এইটা একটা কনস্ট্যান্ট, আবার এখানে g ডিভাইডেড বাই টোটাল টুকু এইটা একটা কনস্ট্যান্ট, কারণ এখানে g একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক, v নট স্কয়ার ধ্রুবক, cos স্কয়ার একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলে থাকি b, আর এইটাকে আমরা বলে থাকি c। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি, আমরা সমীকরণটা পাচ্ছি হচ্ছে y bx ধ্রুবক। তাহলে বলুন ভাই b আর c যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি পাই, আমরা পেলাম হচ্ছে পুরো ইকুয়েশনটা y bx cx স্কয়ার। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্ত, যেটা ইংলিশটা হচ্ছে প্যারাবোলা সমীকরণ। এইটা হচ্ছে ধ্রুবক হয় তাহলে আমরা কি পাই, আমরা পেলাম হচ্ছে পুরো ইকুয়েশনটা y ধ্রুবক। তাহলে বলুন ভাই c যদি ধ্রুবক হয় তাহলে আমরা পাই, আমরা পেলাম হচ্ছে পুরো ইকুয়েশনটা y bx cx স্কয়ার। এটা কিসের সমীকরণ, এইটা হচ্ছে তো এর সমীকরণ। তাহলে আমরা যে প্লাস নিয়ে কাজ করতেছি, যে প্রক্ষেপক বা প্রজেক্টাইল নিয়ে কাজ করছি, ওর সঞ্চার পথের ইকুয়েশনটা কিরকম আসে, পরাবৃত্তের সমীকরণের সাথে মিলে গেছে। অতএব প্লাসের সঞ্চার পথ হলো, প্লাসের সঞ্চার পথ হলো হচ্ছে প্যারাবোলা।
ঠিক আছে? সঞ্চারপথ মানে কি, সে কিভাবে যাচ্ছে, তার যাওয়ার রাস্তাটা দেখতে কেমন, এটা কি সোজা চলে যাচ্ছে, যদি সোজা যায় সরলরেখা, সে কি এভাবে বৃত্তের মতো যাচ্ছে তাহলে সঞ্চারপথটা বৃত্ত, সে কি এই যে আমরা একটু আগে ওই পথটা দেখতে কিরকম সেটাই সঞ্চারপথ। আমরা দেখলাম যে ইকুয়েশনটা কিরকম আসছে, ইকুয়েশনটা হচ্ছে এইরকম আসছে, পরাবৃত্ত সমীকরণ এরকম। এখন পরাবৃত্ত সমীকরণ চেনার উপায়, পরাবৃত্ত চেনার উপায়, পরাবৃত্ত সমীকরণ চেনার উপায়, এটা নিনজা টেকনিক, কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ, এটা চুপি চুপি আমরা শিখে নিব। y ও x এর মধ্যে যে কোনো একটির এবং অপরটির এবং অপরটির সর্বোচ্চ ঘাত, অপরটির সর্বোচ্চ ঘাত 1 হলে তাকে পরাবৃত্ত সমীকরণ বলে। এই ইকুয়েশনটা এখান থেকে আমরা কি দেখছি যে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 1 আর 2, তার মানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আর y এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 1। তাহলে এখানে এই কথাটাই বলা হচ্ছে একজনের সর্বোচ্চ পাওয়ার 2, এটা y এর হোক x এর হোক, যে কোনো একজনের যদি সর্বোচ্চ পাওয়ার 2 হয়, অপরজনের যদি সর্বোচ্চ পাওয়ার 1 হয়, তাহলে এটাকে কি ধরনের সমীকরণ বলে, প্যারাবোলা সমীকরণ বলে। আমাদের তো এক্স্যাক্টলি সেটাই পাইছি, এইজন্য প্যারাবোলা সমীকরণ। এখন আমাদের আসলে কার উপর পাওয়ারটা 2, x এর উপর পাওয়ারটা 2 নাকি y এর উপর পাওয়ারটা 2? যদি x এর উপর পাওয়ারটা 2 হয় তাহলে দেখতে কিরকম হয়, দেখেন যে x এর উপর যদি পাওয়ারটা 2 হয় তাহলে হচ্ছে দেখতে এই রকম হয়, আর y এর উপর পাওয়ারটা 2 হলে দেখতে এই রকম হয়। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের সিনারিওটা কিরকম হয়, আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা আমাদের সরলরেখা সমীকরণটা দেখতে কিরকম এই সেই সবকিছু বের করলাম। এইবার আমরা ছোট্ট আরো দুই একটা টপিক বের করে তারপর ম্যাথে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন আমরা ছোট্ট আরো দুই একটা টপিক একটু বের করি। থিটা নট কোণে কিন্তু বস্তুটা আমার কথা মতো যাবে না, কি হয় সে এইভাবে যে ফেরত চলে আসে, সে এইভাবে যে ফেরত চলে আসে। তো আমাকে প্রথমত বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা ধরলাম এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা হচ্ছে আমরা ফার্স্টে বের করব। আচ্ছা বের করি, তাহলে এক নাম্বার আমাদের টার্গেট কি, এক নাম্বার টার্গেট হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। দেখেন আমরা ভাইয়া এই জিনিসটা বলতে পারি কিনা, y অক্ষে কাজ করি, y অক্ষ বস্তুটা উপরে উঠতে 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 একটা সর্বোচ্চ পয়েন্টে যাবে, তারপর কি আবার 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 নিচে চলে আসবে, তাই না? কারণ আমরা দেখেন এখানে যখন বস্তুটা এইভাবে যাচ্ছে তার অর্থ কি, তার অর্থ আমি একটা বস্তুকে এইভাবে ছুটছি, এইভাবে ছুটছি, তার মানে তার এইদিকে একটা বেগ আছে, এইদিকে একটা বেগ আছে, এইদিকে বেগটা অলওয়েজ সেম যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করেন এইদিকে বেগটা কি হচ্ছে সোজা 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 এইভাবে যাচ্ছে, তো y অক্ষের বেগটা কি হচ্ছে সোজা যায় উপরে উঠে তারপর আবার নামা শুরু করে, এটা হচ্ছে y অক্ষে ঘটে। আপনি যখন বলছেন যে এইদিকে যাচ্ছে বস্তুটা তার মানে এইদিকে কিছু গেছে, এইদিকে কিছু গেছে, তারপর আপনি বলেন যে এইভাবে যাচ্ছে তার মানে এইদিকে কিছু আছে, এইদিকে কিছু গেছে, তারপর যখন এইভাবে বলছেন তার মানে x অক্ষের বেগ আছে, y অক্ষের বেগটা শূন্য হয়ে গেছে। যখন আপনি সর্বোচ্চ পয়েন্টে যান, এই ম্যাক্সিমাম পয়েন্টে, সর্বোচ্চ বিন্দুতে, এই যে এই বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু, তাহলে তো সে আরেকটু উপরে চলে যেত, তখন কি হতো সে আরেকটু উপরে চলে যেত। তাহলে যেহেতু সে আর উপরে যায়নি ওই পয়েন্ট পর্যন্ত হাইট যেতে, তার মানে ওই পয়েন্ট পর্যন্ত যেতে যেতে বেগটা y অক্ষ বরাবর 0 হয়ে গেছে, টোটাল বেগটা 0 হয়নি কিন্তু x অক্ষ যা ছিল তাই রয়ে গেছে। এইজন্য দেখেন এই বিন্দুতে বেগের দিকটা কোন দিকে, সোজা এই দিকে না, এই বিন্দুতে বেগটা কিরকম স্পর্শ বরাবর সোজা এই দিকে, তার মানে এই পয়েন্টে টোটাল বেগটা x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কোনো বেগ নাই, y অক্ষ বরাবর এই পয়েন্টে বেগটা হয়ে গেছে কত, 0। এখন দেখেন আমরা y অক্ষ বরাবর একটু আগে বেগের সমীকরণ দেখছিলাম v0 sin থিটা নট মাইনাস gt, তাই না? y অক্ষ বেগের সমীকরণ আমরা দেখছিলাম v0 sin থিটা নট মাইনাস gt, এটা ছিল কি v, এটা ছিল u, এটা a, এটা t। তো এই আদি বেগটা তো ছিল উপরের দিকে, ত্বরণটা ছিল নিচের দিকে, তাই আমরা এইভাবে করছি আদি বেগটা উপরের দিকে প্লাস ত্বরণটা নিচের দিকে মাইনাস বসালাম। এখন দেখেন এখন আমরা কি কাজ করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ বিন্দুতে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা ছিল কি v, এটা ছিল u, এটা a, এটা t। তো এই আদি বেগটা ছিল উপরের দিকে, ত্বরণটা ছিল নিচের দিকে, তাই আমরা এইভাবে করছি আদি বেগটা উপরের দিকে প্লাস ত্বরণটা নিচের দিকে মাইনাস বসালাম। এখন দেখেন এখন আমরা কি কাজ করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে আমরা ভাইয়া কি পাই, আমরা vy = 0, তাই না? তাহলে তাহলে আমরা দেখেন আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়, 0 = v0 sin থিটা নট মাইনাস gt। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি gt = v0 sin থিটা। আমি পেয়ে যাচ্ছি আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম, এটা হচ্ছে v0 sin থিটা নট ডিভাইডেড বাই g। তাহলে এই পুরো বিষয়টা ভাই আরো একবার বলি, আমি যখন একটা বস্তুকে ছুড়ে মারছি ও এভাবে যেতে যেতে একটা সময় যে সর্বোচ্চ পয়েন্ট উঠে তারপর আবার নিচে চলে আসে, এই প্রতিটা বিন্দুতে তার x অক্ষ একটা বেগ থাকবে, y অক্ষ একটা বেগ থাকবে। এই বিন্দুতে যদি y অক্ষ একটা বেগ থাকতো তাহলে সে আরো উপরে উঠতো, মানে সর্বোচ্চ বিন্দু মানে কি এরপর আর উপরে উঠবে না, তাহলে ওই বিন্দুতে যে হচ্ছে আপনার y অক্ষ বেগটা শূন্য হয়ে গেছে, কারণ শূন্য না হলে সে আর উপরে চলে যেত। এই বিন্দুর পর থেকে অন্য যে কোনো বিন্দুতে y অক্ষ বেগটা কি নিচের দিকে, আমি y অক্ষ উপরে উঠতে উঠতে সর্বোচ্চ উঠে এখন আমি আবার নিচের দিকে নামা শুরু করছি, আমি ম্যাক্স পয়েন্টে হাইস্ট পয়েন্টে y অক্ষ বেগটা শূন্য হবে। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা একটু দেখি এরপরে এই কথাটা বোঝা যায় কিনা যে ভাইয়া আমি যদি আমার 2 নাম্বার টার্গেটটা চিন্তা করি, 2 নাম্বার টার্গেটটা কি, উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল বা বিচরণ কাল, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি কতটুকু সময় লাগছে সেটাকে আমরা বিচরণ কাল ক্যাপিটাল টি বলি। এটা কি বস্তুটি উপরে যে আবার একই উচ্চতায় ফেরত আসতে, আবার একই উচ্চতায়, ঠিক আছে, উড্ডয়ন কাল বলা হয়। এখন দেখেন এটা কিভাবে বের করা যায়, এটা আমি কিভাবে বের করব, এইটা বের করার সবথেকে ইজি সিস্টেম হচ্ছে ওই যে আমরা একটা সূত্র শিখছিলাম না ভাইয়া, s = ut প্লাস হাফ a t স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। y অক্ষতে এই জিনিসটা কি হতো ভাইয়া, y অক্ষতে এই সূত্রটাতে s হয়ে যেত কি y, u হয়ে যেত কত v0 sin থিটা নট ইনটু t, ত্বরণটা হয়তো কি নেগেটিভ মাইনাস হাফ g t স্কয়ার। এখন দেখেন আপনি যেই হাইট থেকে মারছেন পুরোটা উপরে যদি আবার একই হাইটে চলে আসে, একই হাইটে যদি ভাইয়া চলে আসে তাহলে y অক্ষ বরাবর সরণ কত হবে, y অক্ষ বরাবর সরণ কত হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট বোঝার সুবিধার্থে একটা জিনিস বলি,
এই যে দেখেন এই জায়গাটার কথা মনে আছে, এই জায়গাটার কথা মনে আছে, আমি যখন এই পয়েন্টে ছিলাম হাইট হচ্ছে ছিল এইটুকু, ওয়াই ছিল এইটুকু, আমি আরেকটু সামনে গেলে হাইট থেকে একটু কমবে, আগে জায়গায় যখন আমি আগের পয়েন্টে ফেরত আসবো, একই হাইটে ফেরত আসবো, ওয়াই অক্ষর এক্সাক্ট অনেকে কমেন্ট করছে, অনেকে আমাকে অ্যানসার দিছে 0 হবে, আরাফাত বলছে, শফিউল বলছে, তারপর হচ্ছে যে নাম কি অনেকগুলো নাম দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা হচ্ছে 0 হবে, এটা বোঝা যায়। আচ্ছা তাহলে আমরা এইখান থেকে যে জায়গায় ছিলাম আমরা যদি আবার ওই জায়গায় ফেরত যাই, সো আমি আগের পয়েন্টে যদি ফেরত আসি তাহলে এই বিন্দুতে বুঝতেছি যে y ইকুয়ালস টু আসছে 0, তাহলে আমরা ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন 0 ইজ ইকুয়ালস টু v নট sin টোটাল টাইমটা হচ্ছে পাবো। আমাকে ইরফান বলছে, সঞ্জিতা বলছে, সালমান বলছে, মাইমুনা বলছে, অনেকে বলছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে t দিয়ে ভাগ যদি করে দিই তাহলে আমাদের আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হচ্ছে ভাইয়া v নট sin থিটা নট, আমি এভাবে বলতে পারি ইকুয়ালস টু 0। এখান থেকে আমার স্পেস খুব কমে গেছে, এই দেখছেন আমি জায়গা বানিয়ে নিলাম। এইবার আসেন, আর এটা কেমন লাগতেছে কেন, এবার মনে হয় সোজা হয়েছে। আচ্ছা সাইন থিটা নট, বা যদি শুধু টি চাই, আচ্ছা যদি শুধু টি চাই সেটা আসলে কত? ভি নট সাইন থিটা নট, নিচে টুটা উপরে যাবে, দ্যাট মিন্স 2 ভি নট সাইন থিটা নট, আর জিটা নিচে আসবে। ঠিক আছে, এবং এই টিটাকে আমরা কি বলি? এই টিটাকে আমরা উড্ডয়নকাল, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। উড্ডয়নকাল যেহেতু এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই তো আমরা উড্ডয়নকাল কত সেটা বের করে ফেললাম, উড্ডয়নকাল কত সেটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম, প্রথমত এই y এর জায়গায় আগে হাইটে ফেরত আসলে y টা তো 0 হয়ে যাবে। সো y এর জায়গায় যদি 0 বসে তাহলে যে টাইমটা পাবো সেই টাইমটাকে আমরা উড্ডয়নকাল বা বিচরণকাল বলে থাকি। সো আমরা এখানে 0 বসালাম, এইখানে t কমন নিলাম, টিটা 0 না যেহেতু, এখান থেকে 0 সেকেন্ড আছে, ভালো সময় লাগছে, আমি t দিয়ে ভাগ করে ফেললাম, ব্র্যাকেটের ভিতরে অংশটুকু পড়ে থাকলো ইকুয়াল টু 0, এখান থেকে জিটি হাফ জিটি এক পাশে রাখলাম, বিনা সাইড আরেক পাশে নিলাম, তারপর শুধু t রয়ে গেল। সো এই টাইমটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, কেন? কারণ এটা কনভেনশন যে টোটাল উড্ডয়নকালটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো কেউ যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে এইটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন, আপনি শুধু টি রাখেন, সমস্যা নেই, এবং মাথায় জেনে রাখেন এই টিটাকে আসলে ক্যাপিটাল টি বলা হয়, উড্ডয়নকাল বলা হয়। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা যদি আরেকবার বলি, একটা বস্তুকে যেই হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে পুরাটা পথ ঘুরে সে একই হাইটে যদি ফেরত আসে, y অক্ষ বরাবর সরণটা শূন্য হয়। কারণ কি? y অক্ষ মানে x অক্ষ বরাবর অনেকটুকু চলে গেছে, তো y অক্ষ বরাবর কতটুকু উপরে, যেই হাইটে ওই অক্ষ হাইটে আছে, y অক্ষ বরাবর আপনি 0 পরিমাণ উপরে আছে। সরণ মানে কিন্তু কতটুকু দূরত্ব পাইছেন তা না, সরণ মানে আপনার ইনিশিয়ালি কতটুকু হাইটে ছিলেন এবং ফাইনালি কতটুকু হাইটে আছেন, তাদের পার্থক্যই হচ্ছে y অক্ষ বরাবর সরণ। তো ইনিশিয়াল হাইট ফাইনাল হাইট সেম, তার মানে y অক্ষ বরাবর উপরে উঠেন, নিচে নামেন, তার মানে সরণটা 0, ওইটা বসে আমরা কাজ করছি, উড্ডয়নকাল পেয়ে গেছি। আচ্ছা এইবার আমরা যে কাজটা করব সেটা কি? সেটা আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। এবার আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। খেয়াল করেন, এই তো হচ্ছে আমার x অক্ষ, এই আমার y অক্ষ, আমি বস্তুকে নিক্ষেপ করছিলাম এইভাবে বস্তুকে নিক্ষেপ করছিলাম, বেগটা ছিল হচ্ছে ভি নট, অ্যাঙ্গেলটা ছিল থিটা নট, ফলে বস্তুটা কিভাবে গেছে? বস্তুটা এইভাবে চলে গেছে, তাই না? এইভাবে চলে গেছে, এইচ মানে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা এইবার খেয়াল করেন, আমরা এটা বের করার জন্য যে টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেন y অক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি, y অক্ষতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? y অক্ষ বরাবর বেগকে আমরা বলি হচ্ছে ভি ওয়াই স্কয়ার, y অক্ষ বরাবর আদি বেগটা আমরা বের করেছি ভি নট সাইন থিটা নট, সেটার স্কয়ার মাইনাস 2 ইনটু জি ইনটু ওয়াই। কেন? ত্বরণের জায়গায় কি মাইনাস জি বসে? কি ভাইয়া কারো মনে আছে? আমরা একটু আগে একটা কাজ করছিলাম, বলছিলাম ভাইয়া এই সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই সেটা কত হয়? 0 হয়। সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াইটা 0 হয় না, তো আরো উপরে উঠতো। তার মানে ভি ওয়াই ইকুয়ালস টু 0 হলে যে সরণটা পাওয়া যায়, যে ওয়াইটা সাইন স্কয়ার থিটা নট মাইনাস 2g, ওয়াই এর জায়গায় বসাবো h, কারণ h হইলে ওয়াইটা যদি h হয় তখন বেগটা ওয়াই অক্ষে 0 হয়। তার মানে 2gh ইজ ইকুয়ালস টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তাহলে এখান থেকে ক্যাপিটাল h আপনি পেয়ে যাবেন ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা কত সেটা সমীকরণ, যেখানে ভি নট হচ্ছে আদি নিক্ষেপণ বেগ, থিটা নট তো আদি নিক্ষেপণ কোণ, জি হচ্ছে 9.8 অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। তাহলে পুরো জিনিসটা কিভাবে করলাম? ভি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2s অ্যাপ্লাই করছি, তারপর আমরা ওয়াই অক্ষে যদি চিন্তা করি বেগটা হয়ে যাবে ভি ওয়াই, আদি বেগটা ভি নট সাইন থিটা নট, ত্বরণটা হচ্ছে মাইনাস জি নিচের দিকে, সরণটা হচ্ছে ওয়াই। এখন বলছি সর্বোচ্চ বিন্দুতে যে হাইটটা ওইটাই তো বের করতে হবে। সর্বোচ্চ বিন্দুতে গেলে ভি ওয়াই কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো ভি ওয়াই জায়গায় 0 বসাইছি, ওয়াই এর জায়গায় আমরা ক্যাপিটাল এইচ বসাইছি। এখান থেকে পুরো জিনিসটা একটা কুইকলি গো থ্রু করব, তারপর আমরা একটা বা দুইটা ম্যাথ দেখে ক্লাস শেষ করব, এবং এই একটা বা দুইটা ম্যাথ যারা বুঝে যাবেন, ভাইয়ের সাথে কষ্ট করে ক্লাসে থাকবেন তাদের কাছে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখছি একটা বস্তু সে যখন এইভাবে নিক্ষেপ করা হয়, এক্স অক্ষ আদি বেগ ভি নট কস থিটা নট, ওয়াই অক্ষ আদি বেগ ভি নট সাইন থিটা নট। আমরা এক্স অক্ষ বেগটা সবসময় সেম থাকে, কারণ কোনো ত্বরণ থাকে না, ওটা ভি নট কস থিটা নট থাকে। ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা, এবং এক্স অক্ষ সরণ যেটা থাকে সেটা হচ্ছে ভি নট এস ইকুয়ালস টু ভিটির মতো, ভি এর জায়গায় জাস্ট আপনি এক্স অক্ষের বেগটা ভি নট কস থিটা নট টাইমের জায়গায় টি বসাই দিলেই হয়ে যাবে। এবার ওয়াই অক্ষ বরাবর যখন আমি আসবো, ওয়াই অক্ষ বরাবর তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র, জাস্ট আমরা ভি মানে ইউ প্লাস এটি, ইউ এর জায়গায় কি বসাই? ভি নট সাইন থিটা নট, ত্বরণের জায়গায় মাইনাস জি বসাই, কেন? কারণ আদি বেগ যেদিকে ত্বরণটা তার বিপরীত দিকে। তারপর কি আছে? ওয়াই অক্ষ সরণ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ স্কয়ার, ইউ এর জায়গায় ভি নট সাইন থিটা নট, আর এর জায়গায় মাইনাস জি, এটা বসাইলেই শেষ। তারপর আমরা কি করছি? টাইমটাকে আমরা এক্স এর ইকুয়েশন থেকে বের করে ওয়াই এর মধ্যে বসায় একটা সঞ্চার পথের সমীকরণ বের করছি। এটা আপাতত মুখস্থ না রাখলেও হবে, আমরা করতে 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 এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে bx মাইনাস cx স্কয়ার বা y ইকুয়ালস টু x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার হোল স্কয়ার থিটা নট। এইটা মনে রাখতে পারলে আপনাদের জন্য সুবিধা, না মনে রাখতে পারলে সমস্যা নাই, প্রথম ক্লাস জাস্ট খাতায় থাকলেই হবে, কয়েকদিন করতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে। এবং আমরা দেখলাম এটা কিসের সাথে সমীকরণ? এটা পরাবৃত্তের সাথে মিলে। পরাবৃত্ত জিনিসটা কি? পরাবৃত্ত জিনিসটা হচ্ছে যার একটা ঘাত হচ্ছে 1, সর্বোচ্চ ঘাত 1, এবং x আর y এর মধ্যে অপরটা সর্বোচ্চ ঘাত 2, ওটা হচ্ছে পরাবৃত্ত। তো সঞ্চার পথটা পরাবৃত্ত। সঞ্চার পথ জিনিসটা হচ্ছে যে যখন যায় তার গতিপথটা দেখতে কেমন? সরলরেখা নাকি বৃত্ত নাকি সরলরেখা নাকি উপবৃত্ত নাকি হচ্ছে আপনার এই পরাবৃত্ত এরকম বা এরকম নাকি উদ্বৃত্ত, কি রকম হয় তার গতিপথটা দেখতে। তো আমরা দেখছি আমাদের গতিপথটা হয় হচ্ছে পরাবৃত্তের মতো। আমরা এটা পরবর্তীতে আরো গ্রাফটা দিয়ে নেক্সট ক্লাস অ্যানিমেশন থেকে আরো ভালো করে বুঝবো। আসবো তখন ওয়াই অক্ষের সরণটা 0 হয়, ওইখান থেকে উড্ডয়নকালটা বের করছি। খেয়াল করেন এখানে যেটা আসছে এটা কিন্তু তার দ্বিগুণ আসছে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে পুরো পথটা তার দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ সর্বোচ্চ উঠতে যে সময় লাগে ম্যাক্সিমাম হাইট থেকে আবার মাটি নামতে একই সময় লাগে। এরপর আরেকটা জিনিস দেখছি, সর্বোচ্চ উচ্চতা সেটার মান কত, ম্যাক্সিমাম হাইট আসছে, ওই পয়েন্টে বেগটা ওয়াই অক্ষে 0 ধরে আমরা পাইছি মিনার স্কয়ার সাইন থিটা নট বাই 2g। ওকে, এইবার চলেন আমরা একটা ম্যাথ সলভ করব। আমরা আমাদের আজকের দিনের প্রথম প্রবলেম সলভ করব। এর সাথে এক নাম্বার প্রশ্ন হচ্ছে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে।
কত সময়ে 2 নাম্বার সর্বোচ্চ উচ্চতা কত 2 নাম্বার এই তিনটা আগে করিনি, তারপর আমরা বাদবাকি। সো বস্তুটা ম্যাথ বাই জি, দেখেন আপনাদের খাতার মধ্যেই লেখা আছে, আমাদের খাতার মধ্যে এই সূত্রটা লেখা আছে। তো ভি নট কত 20 ইনটু sin থিটা নট কত বেগে মারছি 30 বেগে, সরি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিক্ষেপ করছি। জি কত 9.8। তাহলে এখান থেকে আমরা টাইমটা পাবো। আমাকে টাইমটা কমেন্ট করে বলতে পারেন আপনারা, দেখি কে কে কমেন্ট করছে। 1.02 সেকেন্ড সামিয়া, নূরা, মিজানুর আর অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ আপনাদেরকে। সো 20 sin 30 বাই 9.8 টাইমটা এক্স্যাক্টলি ওরা যা বলছে 1.0204 এত সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম, ডান হয়ে গেছে। এবার আসি আমরা 2 নাম্বারটায়। 2 নাম্বারে আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা কত, ম্যাক্সিমাম হাইট কত। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। দেখেন আপনাদের খাতার মধ্যে কিন্তু এটা আছে, আপনাদের খাতার মধ্যে লেখা আছে দেখেন। সো আমার এখানে 20 স্কয়ার ইনটু sin স্কয়ার আদি কোণ কত 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। তাহলে দেখি আমাদের কত আসে। তাহলে আমরা যেটা করতে পারি, সো আমাদের চলে আসছে 5.10 মিমা, নুরা, নিশাত, আফসানা। ওকে, থ্যাংক ইউ আপনাদের সকলকে। এই বলতে পারি 2 ইনটু এইটা এভাবে বলতে পারি, দেখেন তার মানে 2 ইনটু 1.0204 তার মানে কি আসবে 2.0406 বলতে পারি। অর আমরা আরেকভাবে বের করতে পারি 2 ভি নট sin থিটা নট ডিভাইডেড বাই জি। যদি কেউ ডিরেক্টলি সূত্র দিয়ে করতে চান তাও দেখবেন সেম আসবে 2.0408 এত সেকেন্ড। তাহলে আমরা এই তিনটা প্রবলেম সলভ করে ফেললাম, এই তিনটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম, ডান। আচ্ছা, এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই, হ্যাঁ আরো দুইটা পার্ট বাকি আছে আমাদের। তাহলে এবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটুকুকে একটু ভাইয়া কপি করব, ঠিক আছে। এই যে কপি করে ফেললাম, এইখানে আমি এবার ইম্পোর্ট করব। ওকে, করলাম। t = 1.5 সেকেন্ড সময়ে বেগ নির্ণয় করো। বেগ এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, তাহলে আমাকে বলছে এত সেকেন্ড সময়ে বেগটা কত এটা নির্ণয় করতে। তাহলে চলেন আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নিই। এটা কিন্তু বস্তুটা তো এইভাবে যাচ্ছে, তাই না, এইভাবে যাচ্ছে। আমরা দেখছিলাম 1.02 সেকেন্ডে সেখানে পৌঁছে গেছিল আর 2 পয়েন্ট সামথিং সেকেন্ড সেখানে আসছে। তার মানে আমাদেরকে যে মোমেন্টের কথা বলা আছে ওই মোমেন্ট হচ্ছে এইরকম কোন একটা জায়গায় আছে। এইরকম কোন একটা জায়গায় যখন আছে তার বেগটা কি এই বরাবর, তাই না, তার বেগটা এই দিক বরাবর। এখন তার বেগের দুইটা কম্পোনেন্ট থাকবে, x অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে এটা vx, y অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে এটা হচ্ছে vy। তাহলে আমাদেরকে vx vy এটা বের করতে হবে। অর্থাৎ আমাদের সিনারিওটা হচ্ছে এই দিক বরাবর তার বেগটা থাকবে v, এই দিক বরাবর তার বেগের একটা অংশ x অক্ষ বরাবর অংশ, এই দিক বরাবর তার বেগের y অক্ষ একটা উপাংশ, এই দুটো মিলে ফাইনাল লব্ধিটা হচ্ছে vy এভাবে থাকবে। এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে vx বের করব। vx কি থাকে সবসময় সেম থাকে v নট cos থিটা নট। তাহলে আমাদের কত 20, আদি বেগটা ছিল 20, অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 30। তাহলে এটা যদি করি আমাদের আসবে 10√3 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা vx কত সেটা পেয়ে গেলাম, x অক্ষ বরাবর আদি বেগ কত পেয়ে গেছি। এবার আসেন মানে x অক্ষ বরাবর আদি বেগ যা প্রতিটা মুহূর্তে বেগটা, y অক্ষ বরাবর যদি বেগ বের করতে হয় আমরা সূত্র জানি v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে আমরা যদি কাজ করি 20 sin 30 মাইনাস 9.8 ইনটু টাইমটা কত 1.5 সেকেন্ড। তাহলে এখানে এটা করলে আসবে 10 মাইনাস 9.8 ইনটু 1.5 14.7। তার মানে আসতেছে vy = -4 কে নেগেটিভ আসা মানে নিচের দিকে। এবং আমরা তো জানি vy টা নিচের দিকে আসার কথা, কারণ এইভাবে যাচ্ছে। কারণ প্রথম 1.0 সেকেন্ডে উপরে আছে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামবে। নিচের দিকে নামাই y অক্ষ বেগটা নিচের দিকে হবে। তাহলে আমরা vy এটার ভ্যালু পেয়ে গেছি, এটার ভ্যালু হচ্ছে আমাদের 4.7 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 10√3। আচ্ছা, তাহলে আমাদের টোটাল বেগ যদি কেউ বের করতে বলে ভাইয়া, এখন আমাদের কি প্লাস vy স্কয়ার, কারণ আমরা দেখছি না যে যদি আমাদের x অক্ষ আর y অক্ষ বরাবর দুইটা উপাংশ থাকে তাদের স্কয়ার করে যোগ করলে মানে তাদের স্কয়ার করে যোগ করে রুট করলে কি হয়, আগে মেইন ভেক্টরটা পাওয়া যায়। বা আমরা এই জিনিসটা তো জানি, ধরেন এখানে একটা ভেক্টর আছে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আমরা ভেক্টর এই জিনিসটা দেখে আসছি। এখানে যেহেতু vx এবং vy পরস্পর লম্ব, তাহলে আমরা স্কয়ার সমষ্টির রুটটা করলেই হয়ে যাবে। √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, তাহলে কত থাকে √10√3 সেটার স্কয়ার প্লাস এখানে আমাদের কত আছে প্লাস 4 পয়েন্ট, অর্থাৎ 1.5 সেকেন্ড পর তার বেগের মান হবে এত। দিকটাও কিন্তু বলতে হবে থিটা। আমরা কত কোণে vx এর সাথে উৎপন্ন করব, নিচে vx থাকবে উপরে vy। তাহলে tan ইনভার্স নিচে কি হবে 10√3 উপরে কি হবে 4.7। মাইনাসটা দেওয়া লাগবে না কারণ আপনি তো দিকটা নিচের দিকে বুঝাই দিয়েছেন। এইখান থেকে চলে আসে থিটা ওকে, থিটা চলে আসছে 15.18 ডিগ্রি। তাহলে আমরা কথাটাকে কিভাবে বুঝাই লিখব, আমরা কথাটাকে বুঝাই লিখব অতএব বেগ আনুভূমিকের সাথে 15.18 ডিগ্রি কোণে 94 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের উত্তর, এই পুরোটুকুই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার, ঠিক আছে। এই পুরোটুকুই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা পুরো জিনিসটা যদি বলি আমাদের মান আসছে কত, মান আসছে হচ্ছে 17.94 মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গেলটা হচ্ছে আনুভূমিকের সাথে নিচের দিকে কত কোণে 15.18 ডিগ্রি কোণে। আমাকে যখন বলবে এই সময় বেগ বের করো, আমরা ফার্স্ট x অক্ষর বেগ বের করব, y অক্ষর বেগ বের করব, তারপর দুইটার স্কয়ার রুট করে আমরা আলটিমেটলি ফাইনাল বেগটা বের করব, তারপর অ্যাঙ্গেলটা কত সেটা বের করব। এইটুকু কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানান তো ভাইয়া। আচ্ছা, ফার্স্টে তো v নট এর মান বের করেছেন। ফার্স্টে আমরা যেটা করেছি ভাইয়া x অক্ষ বরাবর v নট বের করছি, ঠিক আছে। কিন্তু x অক্ষ বরাবর তো শুরুতে যে বেগ থাকে সবসময় একই বেগই থাকে, তাই x অক্ষ শুরুতে যা অলওয়েজ তা। y অক্ষ বরাবর সময়ের সাথে চেঞ্জ হয়, আমরা চেঞ্জ হয়ে এইটুকু আসছে মাইনাস মানে নিচের দিকে, আমরা এটা পাইলাম। তো চিত্রের জন্য বেগটা নিচের দিকে রাখছি, মানটা বসাইছি, এটা বসাইছি, x অক্ষে একটা মান আছে, y একটা মান আছে, তাহলে টোটাল মানটা হচ্ছে √a স্কয়ারের সমষ্টি করছি 17 আসছে। অ্যাঙ্গেলটা বের করছি যার সাথে উৎপন্ন করছি নিচে একা বের করছি 15 ডিগ্রি 15 সামথিং ডিগ্রি। সো আমরা এখন কিন্তু নিচের দিকে মুভ করেছি, তাই দেখেন এখনো শেষ হয় নাই, ঠিক আছে। তাও আমরা আপাতত আজকে এত মিটার পার সেকেন্ড, ওকে ঠিক আছে। আচ্ছা, এইবার এখন কি শেষের দিকে মুভ করেছে, তাই দেখেন কথা লিখেছি বেগ আনুভূমিকের সাথে এত কোণে নিচের দিকে এত মিটার পার সেকেন্ড, ওকে ঠিক আছে। আচ্ছা, এইবার এখনো কি শেষ হয়েছে, এখনো শেষ হয় নাই, ঠিক আছে। তাও আমরা আপাতত আজকে এখানে ক্ষান্ত দিচ্ছি, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আপনাদেরকে হোমওয়ার্ক দিব হচ্ছে এরকম,
ছাদ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, ইন্টার হাইট হচ্ছে 300 মিটার, ঠিক আছে? তাহলে সে কি করবে? সে এইভাবে যে একটা সময় যে সে মাটিতে পড়বে, ঠিক আছে? 1 নাম্বার কোশ্চেন, কত সময় পর মাটিতে পড়বে? কত সময়, কত বেগে মাটিতে আঘাত করবে? এটা হচ্ছে একটা দালান বা বাড়ি, দালান হতে কত দূরত্বে, দালান হতে, আমরা পুরো জিনিসটা বলি, এটা একটা বিল্ডিং 300 মিটার হাইটের, ওটা ছাদ থেকে এত বেগে এত কোণে বস্তু নিক্ষেপ করলে সেইভাবে যে মাটিতে পড়বে, কত সময় পর মাটিতে পড়বে, কত বেগে মাটিতে আঘাত করবে, এবং বিল্ডিং থেকে কত দূর যে মাটিতে আঘাত করবে, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসের শেষ দিকে চলে আসছি। সো আমরা যেখানে ছিলাম আমরা পুরো ক্লাসটাতে অনেক অনেক কিছু শিখছি। 1 নাম্বার কথা হচ্ছে পুরো ক্লাসটা আমরা সুন্দর করে নোট করব। 2 নাম্বার হচ্ছে আমরা একবার একটু ট্রাই করব, যেহেতু পূজা ছুটি আছে, সো একটু ট্রাই করব নিজে নিজে ভাইয়া যা যা করছি, যা সূত্র প্রতিপাদন করছি না দেখে মেমরি থেকে একটু একবার আজকে রাতের মধ্যে এটা একটা নোট বা একটা রাফ খাতার মধ্যে লিখে ফেলার, সূত্রর ইকুয়েশনগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব। তারপর ভাইয়া যে ম্যাথ করে একটু ভালো করে বুঝবো, এবং এইটার উপর ভিত্তি করে হোমওয়ার্কটা করা ট্রাই করব। বইতে দেখবেন সাজান তপন স্যার, ইসাক স্যার, শেরু স্যার প্রত্যেক স্যারের বইতে প্রাস সংক্রান্ত অনেক ম্যাথ আছে। ওই ম্যাথগুলো 2-3টা এক্সাম্পলগুলো, বইয়ের এক্সাম্পলগুলো একটু ট্রাই করব। ভাইয়া পরের ক্লাস যেদিন হবে সেদিন আরো প্রচুর অঙ্ক করব, এখানে আরো অনেক সুন্দর করে জিনিসপাতি দেখব, তখন আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা প্রাসটা বুঝছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমাদেরকে সেগুলি জানাবেন প্রাস সংক্রান্ত।